শীতের মিষ্টি সকাল, কুয়াশার চাদরে মোড়া জনবহুল শহর ঢাকা। রাস্তার মোড়ে ছোট্ট চায়ের দোকানগুলোতে ভিড় জমতে শুরু করেছে। এমনই এক সকালের ব্যস্ততায় জড়িয়েছিল তৃষা। সদ্য কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। তৃষার জগৎটা একটু অন্যরকম। সে আধুনিক স্বাধীনচেতা, কিন্তু চিঠি লিখতে ভালোবাসে। পুরোনো দিনের মতো করে সে তার মনের ভাবনাগুলো সাদা কাগজে লিখে রাখে। আজ একটা নতুন চিঠি লিখব, মনের ভিতরে সব না বলা কথা যা কাউকে বলা যায় না। তৃষা তার নীলচে রঙের ডায়েরি থেকে একটি পাতা ছিঁড়ে নিল। সেখানে সে লিখতে শুরু করলো তার কল্পনার মানুষটিকে নিয়ে, যার কোনো ঠিকানা নেই, পরিচয় নেই, শুধু অনুভব। তৃষা চিঠিটি শুরু করলো এভাবেই। প্রিয় অচেনা বন্ধু, কেমন আছো তুমি, যে আমার কল্পনায় বাস করো? আজ সকালটা খুব সুন্দর, জানালার কাঁচ বেয়ে শিশির ঝরছে। আমার মনে হয় তুমি যদি আজ আমার পাশে থাকতে, তাহলে আমরা দুজন একসাথে কফি খেতাম, আর আমি তোমাকে আমার নতুন আঁকা ছবিটা দেখাতাম। আমি জানি না তুমি দেখতে কেমন, তোমার নাম কি, বা তুমি কোথায় থাকো, কিন্তু তোমার কথা ভাবলেই আমার মন ভরে যায়। মনে হয় এই ব্যস্ত পৃথিবীতে আমার জন্য একটা শান্ত কোণ আছে। ইতি, তোমার অপেক্ষায় থাকা তৃষা। চিঠিটা ভাঁজ করে তৃষা তার ব্যাগে ভরে নিল। তার মনে এক অদ্ভুত উত্তেজনা। সে জানে না এই চিঠি কোথায় ফেলবে বা কে পাবে, কিন্তু চিঠি না লিখলে তার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। এই চিঠিটা এবার কোথায় ফেলা যায়? তৃষা হাঁটতে হাঁটতে শহরের বিখ্যাত নীল রঙের লেটার বক্সটার কাছে এলো। প্রতিদিনের মতন আজও সে তার চিঠিটা তাতে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। তৃষার মনোযোগ সরে গেল, আর তার হাত থেকে চিঠিটা খসে পড়ল লেটার বক্সের নিচে। তৃষা খেয়াল করল না। সে দ্রুত ফোন কানে নিয়ে কথা বলতে বলতে হেঁটে গেল। অন্যদিকে সেই একই শহরে একটি কুরিয়ার সার্ভিসের অফিসে পার্ট টাইম কাজ করে আবির। টাকার জন্য নয়, শখে। আবির শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসে, আর তার জীবনের বেশিরভাগ সময় কাটে চিঠি আর পার্সেল পৌঁছে দেওয়ার কাজে। আবির তখন লেটার বক্স থেকে চিঠি সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। আজকের দিনেও এত চিঠি, মানুষ কি ভুলে গেছে মেসেজিং বলে কিছু আছে? লেটার বক্সের নিচে তার চোখ পড়ল তৃষার ফেলে যাওয়া চিঠিটির উপর। ভাঁজ করা চিঠিটা তুলে নিল আবির। দেখলো চিঠিটিতে কোনো ঠিকানা লেখা নেই, শুধু প্রেরকের নাম তৃষা। কৌতূহলবশত আবির চিঠিটা খুলল। বাহ, চিঠি তো নয়, যেন এক সুন্দর কবিতা। কোনো ঠিকানা নেই, কাকে লিখেছে কে জানে। আবিরের মন এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। চিঠিটার সরলতা, আন্তরিকতা আবিরকে মুগ্ধ করলো। আবিরের মনে হলো এই চিঠিটা যেন ভুল ঠিকানায় গিয়েও ঠিক মানুষের হাতে পড়েছে। হয়তো এই চিঠিটাই আমার জন্য লেখা ছিল। আবির সাবধানে চিঠিটা নিজের পকেটে রাখলো। তৃষার লেখা সেই কাল্পনিক মানুষটি হয়ে ওঠার এক নতুন ইচ্ছা জাগলো আবিরের মনে। আবির সিদ্ধান্ত নিল তৃষাকে সে উত্তর দেবে। আবিরের এই সিদ্ধান্ত কি তৃষার জীবনে কোনো পরিবর্তন আনবে? ভুল ঠিকানার প্রেম কি খুঁজে পাবে সঠিক পথ? আবির সেই চিঠিটা পকেটে নিয়ে কাজে মন দিতে পারল না। তৃষার লেখা প্রতিটি লাইন যেন তার মনে বারবার বাজছিল। দিনের শেষে বাড়ি ফিরে আবির নিজে লিখতে বসলো তৃষার চিঠির উত্তর। আমি তো আর তার কল্পনার সেই মানুষটা নই, কিন্তু এই চিঠির উত্তর না দিলে মেয়েটার মন খারাপ হবে। আমি তার অচেনা বন্ধু হয়েই উত্তর দেব। আবিরের লেখায় ফুটে উঠল এক আন্তরিকতা যা তিশার নিঃসঙ্গতাকে ছুঁয়ে যাবে। প্রিয় তিশা, তোমার চিঠিটা পেয়ে মনটা শান্ত হলো। তুমি জানতে চেয়েছো আমি কেমন আছি। তোমার মতো একজন মিষ্টি মনের মানুষ যখন আমার কথা ভাবে, তখন আর খারাপ থাকি কি করে? তোমার কল্পনা সত্যিই সুন্দর। হ্যাঁ, আজ সকালে আমিও কফি খেয়েছি, আর আমিও ভাবছিলাম কেউ যদি থাকতো যার সঙ্গে এই কুয়াশা আর শিশিরের সৌন্দর্য ভাগ করে নেওয়া যেত। তোমার আঁকা ছবিটা দেখতে ইচ্ছে করছে। আমি হয়তো তোমার সেই মানুষটা নই যাকে তুমি খুঁজছো, কিন্তু তুমি যখনই কোনো কিছু ভাগ করে নিতে চাইবে, তখনই আমি তোমার অচেনা বন্ধু হয়ে তোমার পাশে থাকব। ঠিকানা ছাড়াই আমার এই চিঠি তোমার হাতে পৌঁছালে খুব খুশি হব। ইতি, একজন অচেনা বন্ধু।
পরের দিন আবির কাজ শুরুর আগেই সে নীল লেটার বক্সের কাছে গেল। সে জানতো না তিশা আবার কবে চিঠি ফেলবে বা কোথায়। সে ঝুঁকে নিয়ে নিজের উত্তরটি লেটার বক্সের গায়ে সহজে চোখে পড়ার মতো করে এক কোণে আঠা দিয়ে আটকে দিল। তার মনে তখন এক অদ্ভুত উত্তেজনা। এদিকে তিশা তার চিঠি হারানোর কথা ভুলেই গিয়েছিল, কিন্তু পরের দিন সকালে লেটার বক্সের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ল লেটার বক্সের গায়ে লাগানো একটি হাতে লেখা চিঠির উপর। সেই হাতের লেখাটা খুব সুন্দর। কৌতূহলবশত তিশা চিঠিটা খুলে পড়তে শুরু করলো। এ কি? এটা তো আমার চিঠির উত্তর, কিন্তু আমি তো কোনো ঠিকানা লিখিনি। চিঠিটা পড়তে পড়তে তিশার চোখ বড় হয়ে এলো। তার কল্পনা যেন বাস্তবে রূপ নিয়েছে। কেউ একজন তার কল্পনার জগতে প্রবেশ করেছে, আর সে তার মনের কথা বুঝতে পারছে। তিশার চোখে তখন আনন্দ আর বিস্ময়। আমার সে অচেনা বন্ধু, সে যদি উত্তর দিয়েছে। তিশা দ্রুত তার ব্যাগ থেকে ডায়েরি আর কলম বের করলো। তার আর তর সইছিল না। সে সঙ্গে সঙ্গে সে লেটার বক্সের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় চিঠিটা লেখা শুরু করে দিল। তার মনে সব না বলা কথা, সব আগ্রহ যেন উছলে পড়ছিল। আমার সে অচেনা বন্ধু, সে সত্যি উত্তর দিয়েছে। প্রিয় অচেনা বন্ধু, তুমি আমার চিঠির উত্তর দিয়েছ। আমি স্বপ্নেও ভাবিনি যে এমনটা হতে পারে। তোমার চিঠিটা পড়ে মনে হলো যেন এই পৃথিবীতে আমি একা নই। তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। আমি তোমাকে আঁকা ছবিটা দেখাতে পারতাম, কিন্তু কিভাবে দেব আমি জানি না। কিভাবে তুমি এই চিঠি পেলে বা এর উত্তর দিলে, কিন্তু আমি খুব খুশি। তুমি কি আমার মতো করে আবার উত্তর দেবে? আমি কাল ঠিক এই সময়টাই এখানে আসব। ইতি, খুশি হওয়া তিশা। তিশা চিঠিটা এবার আর কোনো ভুল করবে না। সে খুব যত্ন করে চিঠিটা লেটার বক্সের ভিতরে ফেলে দিল। তার মনে তখন এক নতুন আশা, এক ভুল ঠিকানার প্রেমে জড়িয়ে পড়ার ইঙ্গিত। এই চিঠি আদান প্রদান কি তাদের দুজনকে এক করবে? নতুন পরিচয়। তিশা আর আবিরের চিঠি চালাচালি এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিন সকালে লেটার বক্সের কাছে গিয়ে তিশা খুঁজে ফেরে তার অচেনা বন্ধুর উত্তর। আবিরও গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে তিশার চিঠির। তাদের দুজনের মনে সৃষ্টি হয়েছে এক মিষ্টি ভুল ঠিকানার প্রেম, কিন্তু তাদের বাস্তবে দেখা হওয়ার আগে নিয়তি লিখে রেখেছিল এক অন্যরকম দৃশ্যপট। সময় দ্রুত পেরিয়ে গেল। তিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিয়ে সুযোগ পেল এবং কিছুদিন পরে ক্লাস শুরু হলো। তিশার বিভাগ ছিল ইংরেজি সাহিত্য। প্রথম দিন তিশা যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখন তার হাতে ছিল একটি ফাইল আর চোখে নতুন দিনের স্বপ্ন। ক্লাসের ঠিক সামনেই এক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগলো। তিশার হাত থেকে ফাইল আর বইগুলো ছিটকে নিচে পড়ে গেল। দেখে হাঁটতে পারেন না, সব বই ছড়িয়ে দিলেন। তিশা মাথা তুলে দেখল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সুদর্শন, কিন্তু তার চোখে এক শীতল গাম্ভীর্য। আপনি তো ফোন দেখতে দেখতে আসছিলেন, উল্টো আমাকেই দোষ দিচ্ছেন। আর কথা বলার সময় সিনিয়রদের সাথে একটু ভদ্রতা বজায় রাখবেন। সিনিয়র? আমি তো আপনাকে চিনি না, আর ধাক্কা তো আপনিও দিয়েছেন। ঠিক আছে, আমি আপনাকে চিনি না, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের করিডোরে আমার চেয়ে কম বয়সী সবারই একটু সতর্ক থাকা উচিত। তিশা তখন রাগে ফুঁসছে। তার মন ভালো করা দিনের শুরুতেই এমন অভিজ্ঞতায় সে হতাশ। আপনার মতো অহংকারী সিনিয়র আমি জীবনে দেখিনি। তিশা দ্রুত তার বইগুলো কুড়িয়ে নিয়ে চলে গেল। আবিরও মাথা নেড়ে বিরক্তি প্রকাশ করলেন। এই মেয়েটা দেখি একদম জেদি, প্রথম দিনেই এমন মেজাজ। তিশা রাগে গজগজ করতে করতে ক্লাসে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যেই ক্লাসের পরিবেশ গম্ভীর হলো যখন একজন অধ্যাপক ক্লাসে এলেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আমি তোমাদের নতুন অধ্যাপক আবির হাসান। আমি তোমাদের সাহিত্যের ক্লাস নেব। তিশার কানে তখন বজ্রপাত। সে চোখ তুলে দেখল সামনে দাঁড়িয়ে সেই অহংকারী সিনিয়র, যে কিছুক্ষণ আগেই তাকে ধাক্কা মেরেছিল। আবিরের চোখেও ছিল একই বিস্ময়। এ কি, এই লোকটা আমাদের স্যার? আশা করি আমার ক্লাস নিতে কোনো সমস্যা হবে না। আর যাদের কথা বলার অভ্যাস বেশি তারা যেন ক্লাসের বাইরে সেই অভ্যাস বজায় রাখে। আবিরের এই কথা সরাসরি তিশাকে ইঙ্গিত করল। তিশার চোখে তখন অপমান আর ক্রোধ। আবির ক্লাস শুরু করলেন।
তার পড়ানোর ভঙ্গি ছিল আকর্ষণীয়, কিন্তু তিশার মন তখন বিক্ষিপ্ত। আপনি? হ্যাঁ আপনি। বলুন তো, সাহিত্যের প্রতি আপনার মনোভাব কি? তিশা উঠে দাঁড়ালো, তার চোখে তখনও রাগ। স্যার, সাহিত্য আমার কাছে মনে জানালা, যার মাধ্যমে কল্পনা জগতে প্রবেশ করা যায়। কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ বাস্তবে এত বেশি গম্ভীর আর অহংকারী যে সাহিত্যের সৌন্দর্য তারা বুঝতেই পারে না। তিশার এমন সরাসরি কথা ক্লাসের সবাইকে অবাক করলো। আবিরও তিশার কথাই ইঙ্গিত বুঝতে পারলেন। তার মুখে তখন এক কঠিন হাসি। ঠিক বলেছেন, তবে মনে রাখবেন, বাস্তবতা আর কল্পনা সবসময় এক হয় না। সাহিত্যের জগৎ যেমন সুন্দর, তেমনি বাস্তব জগৎ কখনো কখনো ভুল ঠিকানার মতো জটিল। আবিরের এই শেষ বাক্যটি তিশার কানে যেন অন্যরকমভাবেই বাজল। ভুল ঠিকানা, এই শব্দটা শুনে তিশার মনে এক মুহূর্তে সন্দেহ জন্মল। তিশা আর আবির দুজনে জানে না তাদের অচেনা বন্ধুত্বের সেই সূত্রটা আসলে কত কাছে। এই নতুন দ্বন্দ্ব কি তাদের চিঠি চালাচালি বন্ধ করে দেবে, নাকি তাদের ভুল ঠিকানার প্রেম খুঁজে নেবে নতুন পথ? ক্লাসে আবির ও তিশার কথার লড়াইয়ের পর তিশার মনে সন্দেহ আরও গাঢ় হলো। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার অচেনা বন্ধু আর এই বদমেজাজি স্যার একই মানুষ হতে পারে। অথচ আবিরের বলা ভুল ঠিকানার কথাটি তার মনে বারবার ধাক্কা দিচ্ছিল। দুপুরে তিশা যথারীতি লেটার বক্সের কাছে গেল। আবিরের উত্তর আগেই দেওয়া ছিল। তিশা দেখল আজকে চিঠিতে আবির তাকে নতুন একটি বইয়ের নাম দিয়েছে এবং সাহিত্যের মাধ্যমে বাস্তবের জটিলতা বোঝার কথা লিখেছে। যদি এই লোকটাই সে হয়, তাহলে সে এত সুন্দর করে লিখতে পারে, অথচ বাস্তবে এত অহংকারী কেন? তিশা তার ডায়েরি বের করে আবিরকে উদ্দেশ্য করে লিখল এক রাশ অভিমান আর অভিযোগ। প্রিয় অচেনা বন্ধু, আজকে দিনটা খুব খারাপ কেটেছে। তুমি জানো, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, কিন্তু প্রথম দিনের এক অহংকারী অধ্যাপকের সাথে ঝগড়া হলো। সে এত গম্ভীর আর বদমেজাজি যে মনে হয় পৃথিবীর সব রাগ তার ভিতর জমা হয়ে আছে। সে কথা বলার সময় এমন ভাব দেখায় যেন সে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তোমার কথাগুলো এত মিষ্টি আর বাস্তবের মানুষগুলো এত তিতো কেন? আমি এখন বুঝতে পারছি না, আমি বাস্তবে এমন তিতো মানুষের সাথে থাকবো, নাকি তোমার কল্পনার মিষ্টি জগতে ফিরে যাব। ইতি, অহংকারী স্যারকে ঘৃণা করা তিশা। এদিকে আবিরও ক্লাসে তিশার জেদি মনোভাব আর সরাসরি চ্যালেঞ্জ দেখে একটু হতাশ হয়েছিল, কিন্তু রাগের থেকেও বেশি তার মনে কাজ করছিল তিশার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। সন্ধ্যার পর আবির যখন লেটার বক্স থেকে তিশার চিঠি পেলেন, তখন তার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু চিঠিটা পড়ে সেই হাসি নিমেষেই মিটে গেল। তিশার চিঠির প্রতিটি শব্দে ছিল তার বাস্তব জীবনের প্রতিচ্ছবি। ও, তার মানে তিশা যার সম্পর্কে এত অভিযোগ করছে সেটা তো আমি। আবিরের মনে তখন অনুশোচনা শুরু হলো। তিনি বুঝতে পারলেন তার ক্লাসের গাম্ভীর্য আর অহংকারী আচরণ তিশাকে কতটা আঘাত করেছে। আবিরের মনে হলো তার অচেনা বন্ধুর কাছে তার আসল পরিচয় প্রকাশ করা উচিত নয়। সে চাইল না ভুল ঠিকানার প্রেম এভাবেই নষ্ট হোক। আবির লিখতে বসলেন। এবার তার লেখায় ছিল নিজের ভুলের জন্য অনুতাপ আর সেই অচেনা বন্ধুর প্রতি সহমর্মিতা। প্রিয় তিশা, তোমার খারাপ লাগার কথাগুলো শুনে আমারও খারাপ লাগছে। তুমি যাকে এত অহংকারী বলছো, হয়তো তার জীবনেও অনেক জটিলতা আছে যা তার গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকে। হতে পারে সে একা থাকতে ভালোবাসে, তাই তার আচরণ এমন রুক্ষ। তবে একটা কথা মনে রেখো, বাইরের আবরণ দিয়ে মানুষকে বিচার করা উচিত নয়। তোমার শিক্ষক হয়তো তোমার প্রতি খুব কঠোর, কারণ তিনি চান তুমি জীবনে সফল হও। আমার মনে হয় তুমি তোমার অহংকারী স্যারের ভালো দিকগুলো একবার খুঁজে দেখো। আমি সবসময় তোমার পাশে আছি। ইতি, তোমার অচেনা বন্ধু। পরের দিন তিশা যখন আবিরের উত্তর পেল, তখন তার মন কিছুটা শান্ত হলো। তার অচেনা বন্ধু সহমর্মিতা তাকে কিছুটা স্বস্তি দিল। কিন্তু ক্লাসে প্রবেশের পর পরিস্থিতি আবার পাল্টে গেল। আবির ক্লাসে প্রবেশ করলেন।
আর এসে সরাসরি ঘোষণা করলেন, আজ থেকে আমি তোমাদের ক্লাস রুটিনের বাইরেও সপ্তাহে একদিন করে অতিরিক্ত ক্লাস নেব। আর সেই ক্লাসটি হবে বাধ্যতামূলক। যারা অনুপস্থিত থাকবে তাদের প্রতি আমি কোনো সহমর্মিতা দেখাবো না। তিশা আবিরের দিকে রাগে তাকিয়ে রইল। স্যার, আমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। ক্লাসের পরে অতিরিক্ত ক্লাস নেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। আপনার মতো কম্প্রোমাইজ না করা জেদি ছাত্রছাত্রীদের জন্য এই অতিরিক্ত ক্লাস আরও বেশি জরুরি। ক্লাসে আলোচনা করার বদলে যদি কেউ বাইরে অন্য আলোচনা করে তাহলে তাকেই তো আরও বেশি শিখতে হবে। আবিরের কথা শুনে তিশা আরও রেগে গেল। তার মনে হলো আবির তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। আপনি এটা ইচ্ছে করে করছেন। ক্লাসে তর্ক করবেন না, আপনি বসুন। আর মনে রাখবেন, সাহিত্যের জগৎ আর বাস্তবের জগৎ দুটোই সমান গুরুত্বপূর্ণ। তিশা রাগে ফুঁসতে ফুঁসতে বসে পড়ল। তার মনের ভেতর তখন আবিরের প্রতি তীব্র ঘৃণা, অথচ সে জানে না এই ঘৃণা তার অচেনা বন্ধুর কাছ থেকেও আসছে। তিশার মনে সন্দেহ, আবির কি সত্যিই তার চিঠিগুলো নিয়ে মজা করছে? তাদের ভুল ঠিকানার প্রেম কি তবে আর ভুল নয়? তিশার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আবিরের ভুল ঠিকানার কথা বলা আর অতিরিক্ত ক্লাসের ঘোষণা সবকিছুই তার কাছে ব্যক্তিগত আক্রমণ মনে হচ্ছিল। সে কোনোভাবেই মানতে পারছিল না তার অচেনা বন্ধু আর এই বদমেজাজ স্যার একই ব্যক্তি হতে পারে। অসম্ভব। এই স্যার এত মিষ্টি করে লিখতেই পারে না। হয়তো এটা কাকতালীয়। ক্লাসে তিশা এখন আরও বেশি জেদি। সে আবিরের প্রতিটি কথায় পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করে। আবিরও যেন তিশার দিকে কঠিন দৃষ্টি রাখেন, যেন তিনি চান তিশা তাকে আরও ঘৃণা করুক, যাতে তাদের ভুল ঠিকানার প্রেম বাস্তবে ধরা না পড়ে। পরের দিন সকালে তৃষা একটি ছোট টিফিন বক্স নিয়ে লেটার বক্সের দিকে গেল। তার মনে ছিল এক নতুন পরিকল্পনা। যদি স্যারই আমার অচেনা বন্ধু হন, তবে এই টিফিন বক্সটা প্রমাণ করবে। তৃষা তার অচেনা বন্ধুর জন্য নিজের হাতে বানানো কিছু কুকিজ নিয়ে এসেছিল। লেটার বক্সের কাছে পৌঁছে সে দ্রুত চিঠিটি লিখল। প্রিয় অচেনা বন্ধু, আজ আমি তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। এটা আমার নিজের হাতে বানানো। আমি জানি না এটা তোমার হাতে পৌঁছবে কিনা, কিন্তু যদি তুমি সত্যি আমার বন্ধু হও তাহলে দয়া করে এটা গ্রহণ করো। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি, আশা নিয়ে তিশা। তৃষা চিঠিটা লেটার বক্সের ভেতরে ফেলল, আর টিফিন বক্সটা লেটার বক্সের ঠিক নিচে এমনভাবে রেখে গেল যাতে সহজে চোখে পড়ে। আবির সেদিন লেটার বক্সের কাছে এসে টিফিন বক্সটি দেখে অবাক হলেন। তৃষার হাতে লেখা চিঠিটি পকেট থেকে বের করে পড়তে পড়তে আবিরের মুখে হাসি ফুটল। মেয়েটা আমাকে না চিনেই এত কেয়ার করে। আবির দ্রুত টিফিন বক্সটা তুলে নিলেন। তার মনে তখন এক অদ্ভুত রোমাঞ্চ। তিনি জানতেন এই টিফিন বক্সটা প্রমাণ হতে পারে, কিন্তু এই সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আবির চাইলেন না এখনই সত্যিটা প্রকাশ হোক। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই টিফিন বক্সের কথা তিনি চিঠিতে উল্লেখ করবেন না, শুধু সাধারণ উত্তর দেবে। প্রিয় তিশা, তোমার চিঠিটা আমার খুব ভালো লেগেছে। তোমার আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। তবে মনে রেখো, অচেনা মানুষদের কাছ থেকে উপহার নেওয়াটা খুব বিপজ্জনক হতে পারে। আমি চাই তুমি সবসময় নিরাপদ থাকো। তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ। ইতি, তোমার অচেনা বন্ধু। আবির দ্রুত চিঠিটা লেটার বক্সে রেখে টিফিন বক্সটি ব্যাগে লুকিয়ে ফেললেন। তিনি জানতেন এই গোপনীয়তা ভবিষ্যতে আরও বড় ঝামেলা সৃষ্টি করবে। পরের দিন ক্লাসে তৃষা যখন আবিরের চিঠি পেল তখন সে হতাশ হলো। টিফিন বক্সের কথা আবির চিঠিতে উল্লেখ করেননি। তাহলে তিনি নন। যাক বাবা, বাঁচা গেল। এই বদমেজাজি লোকটা আমার বন্ধু হতেই পারে না। কিন্তু কিছুক্ষণ পরই তৃষার সন্দেহ আবার ফিরে এলো। অতিরিক্ত ক্লাসের দিন আবির হঠাৎ ক্লাসে ঢুকেই তৃষার দিকে ইঙ্গিত করলেন। আমি লক্ষ্য করেছি কিছু ছাত্রছাত্রী ক্লাসে মনোযোগ না দিয়ে বাইরে অন্য চিন্তায় ব্যস্ত থাকে। হয়তো তারা মনে করে জীবনটা সিনেমার মতো, যেখানে ভুল ঠিকানায় প্রেম হয়।
আবিরের এই কথা শুনে তিশার চোখ রাগে জ্বলতে লাগলো। সে বুঝতে পারল আবির তাকে ব্যক্তিগতভাবে আঘাত করছে। আপনি বারবার আমাকে ইঙ্গিত করছেন কেন? আপনি কি আমার চিঠিগুলো চুরি করে পড়েছেন? ক্লাসে চিৎকার করবেন না। আমি আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যাদের কল্পনার জগৎ আর বাস্তবের জগৎ এক নয়, তাদেরই তো বেশি পড়া দরকার। আর হ্যাঁ, আমি শুধু সাহিত্যের চিঠি পড়ি, ব্যক্তিগত চিঠি নয়। তিশা আর আবিরের ঝগড়া ক্লাসের সবার সামনে এক নতুন মাত্রা পেল। তিশা রাগে ক্লাসের বাইরে চলে গেল। আবিরও মনে মনে কষ্ট পেলেন, কিন্তু সম্পর্কর এই গোপনীয়তা বজায় রাখতে তিনি কঠোর রইলেন। তাদের ভুল ঠিকানার প্রেম বাস্তবে রূপ নেওয়ার আগেই তাদের মধ্যে তৈরি হলো এক গভীর বিদ্বেষ আর ভুল বোঝাবুঝির। তিশা কি আবিরের এই দৈত্য সত্তা ধরতে পারবে, নাকি তাদের অচেনা বন্ধুত্ব আর বাস্তবে ঝগড়া আরও জটিল হবে? তিশা সেদিন রাগে ক্লাস থেকে বেরিয়ে আসার পর থেকেই তার মন খুব খারাপ। আবিরের আচরণ তার কাছে ব্যক্তিগতভাবে অপমানজনক মনে হচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন একজন অধ্যাপক এত নিচে নামতে পারেন। তার এই মানসিক দ্বন্দ্বে তার অচেনা বন্ধুর চিঠিগুলো যেন আর শান্তি দিচ্ছিল না। এই সময়েই তিশার জীবনে এলো 3 বন্ধু, অনু, বৃষ্টি এবং স্নিগ্ধা। অনু ছিল শান্ত স্বভাবের, বইপোকা আর খুব গোছালো। বৃষ্টি ছিল প্রাণচঞ্চল, ফ্যাশনেবল এবং সবসময় মজার আলোচনায় ব্যস্ত। আর স্নিগ্ধা ছিল স্পষ্টবাদী, বুদ্ধিদীপ্ত এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে প্রস্তুত। তিশার পাশে এসে, কি হয়েছে তিশা? প্রথম দিনই স্যারকে এমন কড়া কথা বললে যে? হ্যাঁ রে, পুরো ক্লাস চুপ হয়ে গিয়েছিল। তোর সাহস আছে বলতে হবে। আবির স্যারের মতো অহংকারী অধ্যাপকের সাথে ওটা করা উচিত। উনি ক্লাসের চেয়ে নিজেকেই বেশি গুরুত্ব দেন। স্নিগ্ধার কথা তিশার খুব ভালো লাগলো। তিশা তার সব রাগ, আবিরের দুর্ব্যবহারের কথা তাদের কাছে খুলে বলল। উনি অতিরিক্ত ক্লাস নিতে চাইছেন। উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। অতিরিক্ত ক্লাস তো ভালো, আমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। অনু, তুই সবসময় পড়া নিয়েই থাকিস। আবির স্যার এটা ইচ্ছে করে করেছেন। তিনি নিজেকে সবজান্তা ভাবেন। তিশার এই নতুন বান্ধবীরাই হলো এখন তার ভরসা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আবির স্যারের অতিরিক্ত ক্লাসে তারা কঠিন কঠিন প্রশ্ন করে স্যারকে চাপে ফেলবে। পরের দিন অতিরিক্ত ক্লাস শুরু হলো। আবির যথারীতি গম্ভীর মুখে ক্লাস নিচ্ছেন। ক্লাসের শুরুতেই তিশা দেখল তার সেই টিফিন বক্সটি আবিরের টেবিলে রাখা। তিশা চমকে গেল। আবির তবে ইচ্ছে করে টিফিন বক্সের কথা চিঠিতে বলেননি। হলে সে অহংকারী স্যারই কি আমার অচেনা বন্ধু? কিন্তু কেন তিনি এমন করছেন? তিশার মন তখন দ্বিধায় ভরা, ঘৃণা এবং ভালোবাসার এক অদ্ভুত দ্বন্দ্ব। তিশা কোনো কথা না বলে রাগে আবিরের দিকে তাকিয়ে রইল। কিছু ছাত্রছাত্রী ক্লাসের বাইরেও গুরুত্বপূর্ণ জিনিস ফেলে রেখে যায়, সেগুলো সময় মতো তাদের পৌঁছে দেওয়া উচিত। আবিরের এই কথা শুনে তিশা উঠে দাঁড়াল। তার চোখে তখন জল, কিন্তু কণ্ঠে জেদ। স্যার, আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে কি খেলা খেলছেন। বসুন। আমি কোনো খেলা খেলছি না। আমি শুধু চাই আপনি আপনার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবের জগতে মনোযোগ দিন। এখানে কেউ আপনার অচেনা বন্ধু হবে না। এখানে শুধু আমি আপনার শিক্ষক। আবিরের এই শীতল প্রত্যাখ্যান তিশাকে আরও বেশি আঘাত করল। তিশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। স্যার, আপনি এভাবে একজন ছাত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না। আপনার কোনো সমস্যা থাকলে প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে পারেন। আমি ক্লাসে শৃঙ্খলা চাই। আবির আর কোনো কথাই বললেন না। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে ক্লাস নিতে শুরু করলেন। তিশা আর কোনো তর্ক না করে বসে পড়ল। তার মনে তখন সেই জেদ, যা তাকে আবিরের কাছে পরাজিত হতে দেবে না। ক্লাস শেষ হলো। তিশা তখনও কান্নার মধ্যে দিয়ে যাচ্ছিল। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা তাকে ঘিরে ধরল। সব ঠিক হয়ে যাবে তিশা, খেতে লাভ নেই। তিশা, তুই কাঁদিস না। আবির স্যার তোর সাথে যা করেছেন সেটা অন্যায়। তোর যদি মনে হয় উনি তোর চিঠি পড়েছেন, তাহলে সেটা নৈতিক চল। আমরা তোর পাশে আছি। হ্যাঁ রে তিশা,
আমরা তোকে এমনভাবে তৈরি করব যে তুই ক্লাসে এমন পারফর্ম করবি যে স্যার নিজেই লজ্জা পাবেন। বন্ধুদের এই সমর্থন তিশাকে নতুন শক্তি দিল। তিশা মুছে ফেলল তার চোখের জল। তার সেই পুরনো জেদ আবার ফিরে এলো। সে ঠিক করলো আবিরের এই বদমেজাজের মুখও সে খুলবে। তবে এখন তার লড়াই আর একা নয়, তার পাশে আছে অনু, বৃষ্টি আর স্নিগ্ধা। ঠিক আছে, আমি হার মানবো না। উনি আমাকে জেদি বলেছেন, আমি তাকে দেখিয়ে দিব জেদি ছাত্রী কি করতে পারে। তিশার মনে তখন নতুন সংকল্প। এই ভুল ঠিকানার প্রেম হোক বা অহংকারী স্যারের চ্যালেঞ্জ, তিশা এবার সব কিছুর মোকাবিলা করবে। তাদের এই লড়াইকে এবার নতুন মোড় নেবে। আবির স্যারের ক্লাসে অপমানিত হওয়ার পর তিশা তার 3 বন্ধু অনু, বৃষ্টি আর স্নিগ্ধার কাছে সব কথা খুলে বলল। তাদের কফি আড্ডাটা এখন আবির স্যারকে উচিত শিক্ষা দেওয়ার মিশন কন্ট্রোল রুমে পরিণত করেছে। তিশার চোখে তখন জেদ, যা তার সেই পুরনো অচেনা বন্ধুর প্রতি ভালোবাসার চেয়ে এখন অনেক বেশি কঠিন। রাগে ফুঁসতে ফুঁসতে, আমি বুঝতে পারছি না উনি কেন এমন করছেন। টিফিন বক্সের কথা না বলেও আবার সেই ভুল ঠিকানার কথা কেন বললো? সহজ, উনি তোমার উপর মানসিক অত্যাচার করেছেন। উনি বুঝতে পেরেছেন যে তুমি দুর্বল নও, তাই তোমাকে ভেঙে দিতে চাইছেন। এই অধ্যাপকরা এমনই হয়। আমার মনে হয় আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঝগড়া করে লাভ নেই, স্যারের দুর্বল জায়গা ধরতে হবে। আমি জানি স্যারের দুর্বল জায়গা কোনটা। উনি সবসময় টিপটপ থাকেন, একটু অগোছালো হতে পারেন না। আর উনি তো মনে হয় কোনোদিনও দেরি করেন না। কিন্তু তাতে কি হবে? অনেক কিছু হতে পারে, আমরা প্রমাণ করব। উনি শুধু অহংকারী নন, উনি একজন ভণ্ড। এরপর 4 বন্ধু মিলে আবির স্যারকে জব্দ করার পরিকল্পনা করতে বসল। অনু, বৃষ্টি আর স্নিগ্ধার কথায় তিশার মনে আবার সেই পুরনো জেদি মনোভাব ফিরে এলো। তিশা, তুই বললি উনি অতিরিক্ত ক্লাসে শৃঙ্খলা চান, কিন্তু আমাদের রুটিনে তো এটা নেই। তুই যদি প্রিন্সিপালের কাছে রুটিন বহির্ভূত ক্লাসের কথা বলিস। না, আমি আর স্যারের সাথে কোনো কথাই বলবো না। উনি আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। আমি চাই উনি নিজে থেকেই বুঝতে পারুক যে তিনি ভুল করেছেন। আমার কাছে একটা আইডিয়া আছে। স্যারের গাড়ি তো সবসময় পার্কিং লটের A3 স্পটেই থাকে, তাই না? হ্যাঁ তো কি? আমরা যদি সেই স্পটটাতে এমন কিছু করি যাতে উনি দেরি করে ক্লাসে আসেন। উনি তো সময়ের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। কি করবি? চাকার হাওয়া খুলে দিবি? ওটা খুব বেশি হয়ে যাবে। না, তার চেয়ে ভালো আমরা কিছু অতিরিক্ত টিফিন বক্স আর অচেনা বন্ধুর নামে কিছু চিঠি লেটার বক্সের আশেপাশে রেখে দিই, যাতে ওর মনে হয় আরও অনেকেই ওর সাথে এই খেলা খেলছে। ওটা ঠিক হবে না, স্যার হয়তো ভাববেন আমাদের তাকে অপমান করছি। আমাদের এমন কিছু করতে হবে যাতে প্রমাণ হয় উনি বাস্তবে এরকম আর লেখা অন্যরকম। তাহলে চল আমরা একটা গুজব ছড়াই যে আবির স্যার নাকি তার ছাত্রীদের প্রেমপত্র দেন। না, আমরা এমন কিছু করব না যাতে ওর সম্মান নষ্ট হয়। উনি আমার সাথে যা করেছেন সেটা ভুল, কিন্তু উনি একজন ভালো শিক্ষক। আমাদের আঘাত করতে হবে ওর অহংকারে, ওর পারফেকশনালিস্ট ভাবমূর্তিতে। অনেক আলোচনার পর তারা এক অদ্ভুত পরিকল্পনা নিয়ে একমত হলো। ঠিক আছে, তাহলে আমরা এটা করব। কালকে অতিরিক্ত ক্লাসের দিন আমরা 3 জনই খুব সেজেগুজে ক্লাসে যাব। দারুণ! আমি তো সাজতে খুব ভালোবাসি। আর কি করতে হবে? ক্লাসে ঢোকার সময় তুই একটা সাদা গোলাপ স্যারের টেবিলের উপর রেখে দিবি, আর সেটাতে লিখবি ভুল ঠিকানার বন্ধু। যা, এটা ভালো আইডিয়া, কিন্তু তারপর? এরপর যখন উনি ক্লাস নিতে শুরু করবেন তখন আমরা 3 জনই একযোগে বলবো যে আমাদের শরীর খারাপ লাগছে, আমরা ক্লাস থেকে চলে যেতে চাই। কিন্তু উনি যেতে দিবে না, উনি খুবই কঠোর। জানি, কিন্তু যখন দেখবে তার নিয়ম ভঙ্গ হয়েছে আর ক্লাসের সব ছাত্রছাত্রী তাকে নিয়ে হাসাহাসি করছে, তখন ওর অহংকার ভাঙবে। উনি সবসময় চান সবাই ওর কথা ভাবুক, আমরা সেটাই ভাঙবো। আমার মনে হয় এটাই সেরা প্রতিশোধ হবে। তিশার চোখে তখন প্রতিশোধের আগুন। এই ভুল ঠিকানার প্রেম এখন পরিণত হয়েছে এক মজার চ্যালেঞ্জ। তারা জানে না আবির স্যারকে জব্দ করতে গিয়ে তারা কি তাদের নিজেদেরই
কোনো গোপন সত্যের সামনে নিয়ে আসবে? তিশা, অনু, বৃষ্টি আর স্নিগ্ধা 4 বন্ধু মিলে আবির স্যারকে জব্দ করার পরিকল্পনা করল। তিশার মনে তখনও তার অচেনা বন্ধুর প্রতি এক গভীর টান কাজ করছিল। সে স্যারকে অপমান করতে চায়, কিন্তু তার অচেনা বন্ধুকে হারাতে চায় না। তাই তারা আবির স্যারকে জব্দ করার পাশাপাশি সেই অচেনা বন্ধুকে ধরার জন্য নতুন একটি পরিকল্পনা তৈরি করে। আবির স্যারকে জব্দ করার পরিকল্পনা তো ঠিক আছে, কিন্তু আমাকে আগে জানতে হবে কে এই অচেনা বন্ধু। স্যারই যদি হন, তাহলে এই দুমুখ আচরণের কারণ কি? আমার মনে হয় এই চিঠিগুলো কোনো ছাত্রের কাজ। সে হয়তো জানে তুই স্যারের ওপর রেগে আছিস, তাই মজা নিচ্ছে। হতে পারে কোনো রোমান্টিক সিনিয়র তোর মনোযোগ কাটতে চাইছে। আমার আন্দাজে কথা না বলে তাকে ধরার চেষ্টা করি। 4 বন্ধু মিলে শুরু করলো অচেনা বন্ধুকে ধরার পরিকল্পনা। তারা জানতো সেই বন্ধু প্রতিদিন সকালে লেটার বক্স থেকে চিঠি সংগ্রহ করে এবং নতুন চিঠি রেখে যায়। আমরা প্রতিদিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে লেটার বক্সের আশেপাশে লুকিয়ে থাকব। আমার মনে হয় এই সময়েই কেউ চিঠি আদান প্রদান করে। লুকিয়ে থাকার জন্য এমন একটা জায়গা খুঁজতে হবে যেখান থেকে লেটার বক্সটা পরিষ্কার দেখা যায়, কিন্তু কেউ আমাদের দেখতে পাবে না। আমাদের বিভাগে লাইব্রেরির পাশের বারান্দাটা ভালো হবে, সেখানে থেকে লেটার বক্সের মোড়টা দেখা যায়। আমি কাল একটা নতুন চিঠি রাখবো। না, কোনো চিঠি দিব না। আমরা একটা ফাঁকা খাম রাখবো, আর সেই খামে ভেতরে একটা ছোট জিপিএস ট্র্যাকার দিয়ে দেব। জিপিএস ট্র্যাকার কোথায় পাবি? আমার বাবা বলিস না, তার একটা পুরনো ট্র্যাকার আছে। চিন্তা করিস না, আমরা দেখব সে এই খামটা নিয়ে কোথায় যায়, আর তাহলেই প্রমাণ হয়ে যাবে কে আমাদের অচেনা বন্ধু। পরিকল্পনা চূড়ান্ত হলো। পরের দিন সকাল 8টায় 4 বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশের বারান্দায় লুকিয়ে রইল। সবার মনে তখন চরম উত্তেজনা। তিশার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি। সে মনে মনে প্রার্থনা করছিল যেন আবির স্যার এই ট্র্যাকার দেওয়া ফাঁদে পা না দেন। আর মাত্র 10 মিনিট বাকি। আমার হাত পা কাঁপছে, ধরতেই হবে তাকে। তারা দেখল দূর থেকে একজন লোক লেটার বক্সের দিকে আসছে। লোকটি তাদের ধারণার চেয়েও কিছুটা বয়স্ক, কিন্তু তার চলচলন এক ধরনের পরিচিত ছিল। লোকটি আর কেউ নয়, সে হলো আবির। আবির দ্রুত লেটার বক্স থেকে তিশার চিঠি খুঁজতে শুরু করলেন। ওহ, উনি? আমি তো জানতাম। হে রে, উনিই তো। দেখ, টিচার হয়ে কেমন চুরি করছে। চল এখন গিয়ে ধরবো। না, আমাদের প্ল্যান ভুলে যাচ্ছিস কেন? ধরলে তো উনি অস্বীকার করবেন। এখন দেখ উনি কি করেন। আবির লেটার বক্সের নিচে ফাঁকা খামটা পেলেন। খামটা হাতে নিয়ে তিনি চারপাশটা একবার দেখে নিলেন। তারপর দ্রুত সেই খামটা পকেটে রেখে অফিসের দিকে না গিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলেন। চল, এখনো আর দেরি নয়। জিপিএস ট্র্যাকার অন, আমরা ওর পিছু নেব। 4 বন্ধু সাবধানে আবিরের পিছু নিল। তারা দেখল আবির সোজা বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি নির্জন কোয়ার্টারের দিকে হেঁটে যাচ্ছেন। তাদের উত্তেজনা তখন চরমে। কেন উনি ওদিকে যাচ্ছেন? কি আছে সেখানে? উনি এখানে কেন এলেন? এটা তো মনে হচ্ছে স্টাফ কোয়ার্টার। ভেতরে যাবেন না তো? এখানে ভূতের মতো লাগছে। চুপ কর, এখন শুধু দেখ কি হয়। আবির সেই পুরনো বিল্ডিংয়ের ভেতরের একটি ছোট ঘরে প্রবেশ করলেন। 4 বন্ধু সাবধানে দরজার আড়াল থেকে দেখতে লাগলো। ঘরটি বেশ অন্ধকার। সেখানে একটি টেবিল আর একটি পুরনো চেয়ার রাখা। আবির চেয়ারটিতে বসে পড়লেন এবং পকেট থেকে তিশার পাঠানো সেই ফাঁকা খামটি বের করলেন। আমি চাই না আমার এই দিকটা তিশা দেখুক। শিক্ষক হিসেবে আমার গাম্ভীর্য বজায় রাখা দরকার। আবির খামটি খুলতেই জিপিএস ট্র্যাকারটা মেঝেতে পড়ে গেল। আবির প্রথমে অবাক হলেন, তারপর বুঝতে পারলেন এটা তিশার ফাঁদ। বাহ, মেয়েটি তো দেখছি আমার চেয়েও বেশি জেদি। আবির তখনই নিজের ব্যাগ থেকে তিশার লেখা সব চিঠি আর তার উত্তরগুলো বের করলেন। তিনি চিঠিগুলো দেখতে লাগলেন। তার চোখে তখন কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর ভালোবাসা। চিৎকার করে আবেগে স্যার! তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। অনু, বৃষ্টি আর স্নিগ্ধাও দ্রুত ভেতরে প্রবেশ করল। আবির দ্রুত চিঠিগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু
ততক্ষণে দেরি হয়ে গেছে। তিশা দ্রুত টেবিলের ওপর থেকে শেষ চিঠিটা হাতে তুলে নিল। তার চোখ তখন জলে ভিজে গেছে। কাঁপা কাঁপা কণ্ঠে, আপনি আপনি সে অচেনা বন্ধু, আপনি কেন এমন করলেন আমার সাথে? কেন আমাকে এত কষ্ট দিলেন? হ্যাঁ তিশা, আমি সেই বন্ধু, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। ভুল বুঝবো না মানে? আপনি একজন অধ্যাপক হয়ে একটা ছাত্রীর সাথে এমন খেলা খেলছেন? এইটা তো প্রতারণা। আপনি কেন আপনার পরিচয় গোপন করলেন? আপনার কাছ থেকে এটা আশা করিনি স্যার। আমি জানি এটা ভুল, কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার ক্লাসের ছাত্রী, তখন আমি ভয় পেয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে শিক্ষক ছাত্রীর এই সম্পর্ক হয়তো আমাদের এই ভুল ঠিকানার প্রেমকে নষ্ট করে দেবে। নষ্ট হয়ে যেত? আপনার অহংকারের বদমেজাজ তো এমনিতেই আমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। আমি ইচ্ছে করেই তোমার প্রতি কঠোর ছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, কারণ আমার পরিচয় প্রকাশ পেলে সমাজে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্পর্ক সহজ হতো না। তাই বাস্তবে আমি চেয়েছি তুমি আমার থেকে দূরে থাকো। আর চিঠিতে আমি তোমার মনের মানুষ হয়ে থাকতে চেয়েছি। তিশার রাগ তখন ধীরে ধীরে অভিমান আর ভালোবাসায় পরিণত হলো। সে আবিরের চোখে তাকালো। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে এমন করতেন না। আমি তোমাকে ভালোবাসি তিশা। তোমার সেই জেদি মনোভাব, তোমার সরলতা সব কিছুই আমার মন কেড়েছে। কিন্তু আমার গাম্ভীর্যের আড়ালে আমি লুকিয়েছিলাম। তুমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছো। আবির পকেট থেকে জিপিএস ট্র্যাকারটা বের করলেন। এই ফাঁদ প্রমাণ করে তোমার ভালোবাসা আর জেদ দুটোই কত খাঁটি। প্লিজ আমাকে ক্ষমা করো। তিশার মন তখন দ্বিধামুক্ত। তার অচেনা বন্ধুর প্রতি ভালোবাসা আর রাগী স্যারের প্রতি জেদ সবকিছুই আজ এক হলো। আপনাকে ক্ষমা করে দিব যদি আপনি এখন থেকে আর বদমেজাজ না দেখান। আর শোনো, অতিরিক্ত ক্লাস কিন্তু আর নিতে পারবেন না। তোমার সব শর্ত আমার মাথা পেতে নেওয়া। আর ক্লাস, আমাদের ভালোবাসার ক্লাস তো আর কেউ বন্ধ করতে পারবে না। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা তখন হাসতে লাগলো। তাদের গোয়েন্দা অভিযান শেষ পর্যন্ত দুই ভালোবাসার মানুষকে এক করে দিল। ভুল ঠিকানার প্রেম শেষ পর্যন্ত খুঁজে পেল তার সঠিক ঠিকানা। পুরনো বিল্ডিংয়ের সেই ঘরটিতে আবির আর তিশার মুখোশ উন্মোচন পর্ব শেষ হলো ভালোবাসার এক মিষ্টি স্বীকারোক্তিতে। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা সাক্ষী হলো তাদের ভুল ঠিকানার প্রেম কিভাবে সঠিক ঠিকানা খুঁজে পেল। তবে তাদের এই সম্পর্ক শুধু তাদের ব্যক্তিগত নয়, বিশ্ববিদ্যালয় আর সমাজের চোখে শিক্ষক ছাত্রীর এই প্রেমের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। স্যার, আপনারা দুজন যখন একে অপরকে ভালোবেসে ফেলেছেন তখন আর লুকানোর দরকার কি? হ্যাঁ স্যার, এবার তো একটা ট্রিট দিতেই হবে। আমাদের এই গোয়েন্দা অভিযান সফল হলো। অবশ্যই ট্রিট দেব, তবে তোমাদের সবার আগে আমাকে আর তিশাকে একটা কঠিন সমস্যা সমাধান করতে সাহায্য করতে হবে। কী সমস্যা স্যার? এই সম্পর্কটা কি সহজে আমাদের পরিবার বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মেনে নেবে? আমি তোমাদের অধ্যাপক আর তিশা আমার ছাত্রী। আবির আর তিশা সিদ্ধান্ত নিল আর কোনো লুকোচুরি নাই। তারা প্রথমে তাদের পরিবারকে সবকিছু জানাবে। সন্ধ্যায় তিশা তার বাবা মাকে আবিরের দ্বৈত সত্তা এবং তাদের চিঠি চালাচালির কথা খুলে বলল। প্রথম দিকে তিশার বাবা মা অবাক হলেন, কিন্তু আবিরের আন্তরিকতা আর তিশার চোখে তার প্রতি গভীর ভালোবাসা দেখে তারা নরম হলেন। আমি জানি তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি আমার মেয়ের শিক্ষক। তোমাদের সম্পর্কটা সমাজের চোখে হয়তো সহজ হবে না। আঙ্কেল, আমি তিশাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি। শিক্ষক ছাত্রীর সম্পর্ক এখন আর নেই। তিশা আমার জীবন সঙ্গী হতে চলেছে। আমি ওর শিক্ষকের মর্যাদা দিয়েছি, কিন্তু এখন আমার পরিচয় শুধু ওর প্রেমিক। আবিরের বাবা মাও এই সম্পর্ক মেনে নিলেন। তাদের মনে কোনো দ্বিধা ছিল না। তারা তিশাকে তাদের বাড়ির বৌমা হিসেবে সাদরে গ্রহণ করলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সহকর্মীদের মাঝে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। আবিরের কলিগ ও ব্যাচমেটদের মাঝে গুঞ্জন শুরু হলো। আবির এমনটা করতে পারলেন? নিজের ছাত্রীর সাথে প্রেম, এটা নৈতিকতার লঙ্ঘন নয়? তবে মেয়েটি তো খুব জেদি আর মেধাবী। আবির আর মাহিয়ার মতো
এখানেও দেখছি রাগ আর ভালোবাসা এক অদ্ভুত গল্প। প্রিন্সিপাল আবিরকে ডেকে পাঠালেন। তিশাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে বেশ আলোচনা হচ্ছে। আবির, আমি জানতে পেরেছি এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পরিপন্থী। আপনার কাছে আমার অনুরোধ, হয় আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, নয়তো আপনাকে আমরা শিক্ষকতার পদ থেকে ইস্তফা দিতে হবে। স্যার, আমি তিশাকে ভালোবাসি। এটা কোনো ভুল ঠিকানার প্রেম নয়। আমাদের এই সম্পর্ক অহংকার বা ক্ষমতার অপব্যবহার দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে আন্তরিকতা দিয়ে। আমি ইস্তফা দিতে রাজি আছি, কিন্তু আমি আমার ভুল ঠিকানার বন্ধুকে হারাতে রাজি নই। আবিরের এই সিদ্ধান্ত তিশাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলল। সে তার বদমেজাজি স্যারকে ভালোবাসলেও তার এই আত্মত্যাগের সিদ্ধান্ত তিশাকে আরও মুগ্ধ করল। আবির শিক্ষকতার পদ থেকে ইস্তফা দিলেন। তিশা যখন এই কথা জানতে পারল তখন সে কেঁদে ফেলল। আপনি কেন এমন করছেন? আমি তো চাইনি আপনি চাকরি হারান। আমি তোমার স্বপ্ন পূরণের পথ আটকাতে চাই না, কিন্তু আমার জীবনে তোমার চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নেই। এখন আমি শুধু তোমার প্রেমিক। আর শোনো, তুমি তোমার পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাবে। তিশা আর আবিরের সেই ভুল ঠিকানার প্রেম আজ বাস্তবের ভালোবাসা হয়ে জয়ী হলো। তাদের গল্প প্রমাণ করলো যে জেদ, ঘৃণা বা সামাজিক বাধা কোনো কিছুই সত্যিকারের ভালোবাসাকে থামাতে পারে না। তাদের এই নতুন জীবনে আর কোনো বাধাই আসবে কি? তাদের দুষ্টু মিষ্টি রোমাঞ্চ কি চাকরি হারানোর পরও টিকে থাকবে? আবির শিক্ষকতার পথ ছেড়ে দেওয়ার পর তিশা কিছুটা মন খারাপ করেছিল বটে, কিন্তু আবিরের প্রতি তার ভালোবাসা তখন আরও গভীর। এখন আবির আর তিশার সম্পর্ক ছিল নির্ভেজাল প্রেমিক প্রেমিকার। তাদের বিয়ের দিন ঠিক। দুই পরিবারই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। আর এই সময়ে চলল তাদের ভালোবাসার সেরা রোমান্টিক পর্ব। আপনি কেন চাকরি ছাড়লেন? আমি তো আপনাকে কখনো বলিনি। আমি তোমাকে ভালোবাসি বলে আমাদের সম্পর্কটা যখন ভুল ঠিকানা থেকে সঠিক ঠিকানায় এলো, তখন আর কোনো লুকোচুরি নয়। এখন আমার একমাত্র কাজ হলো তোমার জেদি মনটাকে খুশি রাখা। বিয়ের এক সপ্তাহ আগে আবির তিশাকে তার কলেজের সেই পুরনো লাইব্রেরিতে ডাকলেন, যেখানে তাদের প্রথম ধাক্কা লেগেছিল, যেখানে আবির তার অহংকার দেখিয়েছিলেন। তিশা সেখানে পৌঁছতে দেখল আবির সেই টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রথম দিন তার বইগুলো ছড়িয়ে পড়েছিল। মনে আছে এই জায়গাটা? খুব মনে আছে। এই জায়গাতেই আপনার বদমেজাজ দেখেছিলাম। আজ তোমার জন্য আমার শেষ চিঠি। আবির চিঠিটা তিশার হাতে দিলেন। চিঠিটা ছিল তিশার লেখা প্রথম চিঠির মতোই, সাদামাটা নীল কাগজে। প্রিয় তিশা, আজ আমি তোমার অচেনা বন্ধু হিসেবে শেষবার লিখছি। তুমি আমার জীবনে আসা শ্রেষ্ঠ দুর্ঘটনা। আমার সেই অহংকার, সেই গাম্ভীর্য সব কিছু ভেঙে দিয়ে তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। আমি কখনো ভাবিনি লেটার বক্সের নিচে পড়ে থাকা একটা চিঠি আমার জীবন বদলে দেবে। কাল থেকে আমাদের আর চিঠি লাগবে না। কাল থেকে আমি তোমার পাশে থাকব। তুমি হবে আমার একমাত্র ঠিকানা। আর শোনো, এখন থেকে তোমার সব খুনসুটি আমার মাথায়। ইতি, চিরদিনের জন্য তোমার আবির। চিঠিটা পড়তে পড়তে তিশার চোখ জলে ভরে গেল। তার অচেনা বন্ধুর সাথে তার বদমেজাজি স্যারের এই রোমান্টিক একাত্মতা দেখে তিশার মন ভরে গেল। এটা আমার জীবনের সেরা চিঠি। আবির তখন সেই টেবিল থেকে একটি লাল গোলাপ তুলে নিলেন। তুমি আমাকে বকা দিতে, আমি নাকি তোমাকে আর শাস্তি দেই না। আজ তোমার জন্য আমার রাগী স্যারের রোমান্টিক অত্যাচার। আবির গোলাপটি তিশার হাতে দিয়ে আলতো করে তার হাত ধরলেন। শোনো আমার জেদি ছাত্রী, কাল থেকে তুমি আমার স্ত্রী, কিন্তু আমি তোমাকে একটাই শাস্তি দেব। কি শাস্তি? সারা জীবন তোমাকে আমার সব পাগলামি আর ভালোবাসা সহ্য করতে হবে। কোনো দিনও তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। আবির তিশাকে কাছে টেনে নিলেন। লাইব্রেরির নিরিবিলি পরিবেশে যেখানে তাদের সম্পর্কের শুরু, সেখানেই হলো তাদের জীবনের শ্রেষ্ঠ চুম্বন। তাদের চারপাশের বইগুলো যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। তিশার সেই দিনে জেদ আর আবিরের সেই চিঠি সব কিছু মিলেমিশে তাদের প্রেম পেল এক সুন্দর পরিণতি। এইভাবেই ভুল ঠিকানার প্রেম পরিণত হলো
জীবনের সঠিক ঠিকানায়, যা ছিল তাদের বিয়ের আগের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত। বিয়ের আগে সেই শ্রেষ্ঠ রোমান্টিক পর্বের পরদিন আবির আর তিশার জীবনে নতুন অধ্যায় শুরুর আগেই চার বন্ধুর পক্ষ থেকে আয়োজন করা হলো এক জমকালো মধ্যাহ্নভোজের। আবির সানন্দে তাদের এই পরিকল্পনা মেনে নিলেন। তিশা, অনু, বৃষ্টি আর স্নিগ্ধা চার বন্ধু মিলে ঠিক করলো তাদের প্রিয় রেস্টুরেন্টেই হবে এই উদযাপন পার্টি। সকাল সকাল আবির এসে তিশাকে নিয়ে গেলেন। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা আগে থেকেই রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। কি ব্যাপার, আজ তুমি এত চুপচাপ কেন? তোমার জেদি হাসিটা কোথায় গেল? আপনাকে হারানোর ভয়টা এখনো যায়নি। আর আজ তো আমরা একসঙ্গে সবার সামনে, একটু লজ্জা লাগছে। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আজকের দিনটা শুধু আমাদের বন্ধুত্বের আর ভালোবাসার জয়গানের। রেস্টুরেন্টে পৌঁছে তিন বন্ধু আবির আর তিশাকে ঘিরে ধরল। আনন্দের আর খুনসুটির এক নতুন মেজাজ তৈরি হলো সেখানে। স্যার, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। এখন আমি শুধু তোমাদের তিশার প্রেমিক। বলো কি প্রশ্ন? স্যার, আপনি কেন তিশাকে এত কষ্ট দিলেন? আপনি কি সত্যি সত্যি চেয়েছিলেন যে তিশা আপনাকে ঘৃণা করুক? আমি চেয়েছিলাম তিশা আর জীবনের জেদ আর লক্ষ্য থেকে যেন সরে না যায়। আমার কঠোরতা ছিল ওর প্রতি আমার গোপন ভালোবাসা, কিন্তু যখন দেখলাম আমার কঠোরতা ওকে কষ্ট দিচ্ছে, তখন আর থাকতে পারলাম না। যাক, ভাগ্যিস আপনার মনে তখন অচেনা বন্ধুর মতো একজন ছিল। আমার সে অচেনা বন্ধু আর বদমেজাজি স্যার দুজনকে আমি ভালোবাসি। শুরু হলো জমিয়ে খাওয়া দাওয়ার পালা। খাবারের টেবিল তখন গল্প, হাসি আর স্মৃতিচারণের মুখর। সবাই মিলে আবির আর তিশার সেই চিঠি চালাচালির পর্ব নিয়ে মজা করতে লাগলো। তুমি কিন্তু আমাকে একটা ভুল ঠিকানার টিফিন বক্স পাঠিয়েছিলে, সেটা কিন্তু আমি আজও যত্ন করে রেখেছি। আর আপনি সেই টিফিন বক্সের কথা আমাকে একটা চিঠিতেও বলেননি। আপনি খুব চালাক। আবির স্যার, তৃষা এবার আপনার উপর কোনো অত্যাচার করার আগে আপনাকে এই মিষ্টিটা খেতে হবে। আমার জীবনে তিশার ভালোবাসা ছাড়া আর কোনো অত্যাচারের দরকার নেই। তাদের এই আনন্দঘন আড্ডা আর খুনসুটি প্রমাণ করলো যে তাদের বন্ধুত্ব আর ভালোবাসা কতটা খাঁটি। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা তাদের বন্ধু তিশার জন্য আজ খুব খুশি। তারা জানতো এই সম্পর্কটা সব সামাজিক বাধা পেরিয়ে সফল হবে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে, তখন আবির সবাইকে থামালেন। আমার জীবনের এত বড় আনন্দময় মুহূর্তের সাক্ষী থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা শুধু তিশার বন্ধু নও, তোমরা এখন আমারও পরিবার। আমাদের এই ভুল ঠিকানার প্রেম আজ সফল হলো শুধু তোমাদের সমর্থনের জন্য। চার বন্ধু আর আবির মিলে এক ফ্রেমে ছবি তুলল। তাদের এই হাসি, এই আনন্দ ছিল এক নতুন জীবনের জয়গান। তিশা আর আবির বুঝতে পারলেন তাদের এই ভালোবাসার পথ চলায় বন্ধুত্ব আর বিশ্বাস কতটা জরুরি। এইভাবেই তাদের বিয়ের আগের শেষ দিনটি কাটলো হাসি খুশি, ভালোবাসা আর খুনসুটির মধ্যে দিয়ে। তাদের রাগী স্যারের রোমান্টিক অত্যাচার শেষ পর্যন্ত পরিণত হলো এক সুন্দর দাম্পত্য জীবনের স্বপ্নে। বিয়ের আগের শেষ রাত। রেস্টুরেন্টে সেই আনন্দঘন উদযাপন শেষে আবির আর তিশা বাইকে করে ফিরছিল। রাত তখন গভীর। শহরের ব্যস্ততা কমে এসেছে, রাস্তা অনেকটাই ফাঁকা। আবির খুব সাবধানে বাইক চালাচ্ছিলেন, আর তিশা তখন আবিরের কাঁধে মাথা রেখে ভবিষ্যতের স্বপ্নে বিভোর। তাদের এই পথচলা ছিল ভালোবাসার এক সুন্দরতম কাব্য। আবিরের পেছনে বসে ফিসফিস করে, জানেন, আমার মনে হয় আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। তোমার এই ভুল ঠিকানার বন্ধু তোমাকে কখনো ভুলতে দেবে না যে তুমি কত সুখী। আবির একটা ফাঁকা জায়গায় বাইক থামালেন। রাস্তার ধারে তখন অল্প আলো, চারদিকে গাছপালা, আর তার মাঝে শুধু তারা দুজন। আবির বাইক থেকে নেমে তিশার দিকে ফিরলেন। আর কয়েক ঘন্টা পরই তুমি আমার স্ত্রী হবে। কাল থেকে আমাদের জীবন হবে এক নতুন অধ্যায়। আমি তৈরি আমার সেই বদমেজাজি স্যারকে সারা জীবন সহ্য করার জন্য। আমি তৈরি। তোমার এই খুনসুটি আমি সারা জীবন সহ্য করব। আবির তখন তিশার কপালে আলতো করে চুমু খেলেন। সেই মুহূর্তেই তাদের ভালোবাসা ছিল আকাশের তারার মতোই উজ্জ্বল।
তারা কিছুক্ষণের জন্য যেন নিজেদের ভবিষ্যতের স্বপ্নে ডুবে গেল। এই সুন্দর মুহূর্তটা তাদের কাছে ছিল বিয়ের আগের শ্রেষ্ঠ রোমাঞ্চ। কিছু সময় পর আবির বাইক স্টার্ট করলেন। তৃষা আবিরের পেছনে শক্ত করে ধরে বসল। তাদের গন্তব্য এখন তৃষার বাড়ি। আবির সতর্কতার সাথে বাইক চালাচ্ছিলেন, কিন্তু নিয়তির কাছে তাদের ভালোবাসা যেন অন্যভাবে লেখা ছিল। হঠাৎ করেই উল্টো দিক থেকে তীব্র গতিতে একটা ট্রাক তাদের দিকে ছুটে এলো। ট্রাক চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আবির এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত বাইকটি ঘোরানোর চেষ্টা করলেন, চিৎকার করে। তিশা, শক্ত করে ধরো। ট্রাকটি আবিরের বাইকে সজোরে ধাক্কা মারল। বিকট শব্দে তাদের ভালোবাসার মুহূর্ত যেন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হলো। আবির আর তিশা ছিটকে রাস্তার পাশে পড়ে গেল। আবিরের মাথায় আঘাত লাগলো, আর তিশার হাতে ও পায়ে গুরুতর চোট এলো। চারদিকে তখন গভীর নীরবতা। কিছুক্ষণের মধ্যে চারপাশের লোকেরা ছুটে এলো। আবির কোনো মতে উঠে দাঁড়ালেন। নিজের আঘাতের কথা ভুলে গিয়ে তিনি দ্রুত তিশার কাছে গেলেন। তিশা তখন ব্যথায় কাতরাচ্ছে। তিশা, তুমি ঠিক আছো? আমার দিকে তাকাও। কিছু আবির, আবির চিৎকার করে সাহায্য চাইলেন। ততক্ষণে আশেপাশের লোকেরা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে। আবিরের মাথায় রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু তিনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। তার চোখে তখন শুধু তিশাকে বাঁচানোর আকুতি। হবে না তিশা, আমরা এখনই হাসপাতালে যাব। প্লিজ চোখ বন্ধ করো না। তাদের ভালোবাসার এই সুন্দর মুহূর্তটি শেষ হলো এক ভয়াবহ দুর্ঘটনায়। বিয়ের ঠিক আগের রাতে এমন ঘটনা তাদের পরিবার এবং বন্ধুদের জন্য এক চরম আঘাত হয়ে এলো। তাদের ভুল ঠিকানার প্রেম আজ এক কঠিন পরীক্ষার মুখে। এই আঘাত কি তাদের বিয়েকে থামিয়ে দেবে, নাকি তাদের গভীর ভালোবাসা এই বাধাকেও জয় করবে? ভালোবাসার শেষ পরীক্ষা। দুর্ঘটনার পর দ্রুত আবির আর তিশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাদের পরিবার এবং বন্ধুরা, অনু, বৃষ্টি, স্নিগ্ধা সবাই ছুটে এলো। হাসপাতালের করিডোর তখন এক বিষণ্ণ নীরবতায় চেয়ে আছে। আবিরের মাথায় গভীর আঘাত লেগেছিল, কিন্তু তার পুরো মনোযোগ ছিল তিশার দিকে। তিশার বাবার হাত ধরে যন্ত্রণা কাতর কণ্ঠে, আঙ্কেল, তিশার কিছু হবে না, প্লিজ ওকে বাঁচান। ডাক্তাররা দ্রুত তিশাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। তিশার আঘাত গুরুতর ছিল। আবির নিজের ক্ষত ভুলে বারবার ডাক্তারের কাছে ছুটে যাচ্ছিলেন। তার মনে তখন শুধু একটি প্রার্থনা, তার ভুল ঠিকানার প্রেম যেন এভাবে শেষ না হয়ে যায়। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা একে অপরের হাত ধরে কাঁদছিল। তাদের দুষ্টুমিষ্টি তিশা তখন জীবনের সঙ্গে লড়ছিল। সময় যেন থমকে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু অপারেশন থিয়েটারের দরজা আর খুলল না। আবিরের চোখে তখন ক্লান্তি আর উদ্বেগ। তার মনে পড়ছিল তৃষার লেখা প্রথম চিঠিটা, মনে পড়ছিল তাদের খুনসুটি, আর মনে পড়ছিল বিয়ের আগে সেই রোমান্টিক মুহূর্তটা। আমি তো এখনো ওকে শাস্তি দেইনি। সারা জীবন আমার ভালোবাসা সহ্য করার শাস্তিটা তো ওর এখনো বাকি। মধ্যরাত পেরিয়ে গেল। আবির তখনও হাসপাতালের করিডোরে অস্থিরভাবে পায়চারি করছেন। তিনি জানেন এই পরীক্ষাটা শুধু তৃষার নয়, তাদের ভালোবাসারও পরীক্ষা। একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এলেন। সবার চোখ তখন তার দিকেই। আবির দ্রুত এগিয়ে গেলেন, উদ্বেগপূর্ণ কণ্ঠে, ডাক্তার, তিশা কেমন আছে? আমার জেদি ছাত্রীটা কি ঠিক আছে? আমরা আমাদের সব চেষ্টা করেছি। মেয়েটির আঘাত ছিল খুবই গুরুতর, খুব বেশি রক্তক্ষরণ হয়েছে, আমরা বাঁচাতে পারিনি। ডাক্তারের কথা শুনে আবিরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তার কানে তখন কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। অনু, বৃষ্টি আর স্নিগ্ধার কান্নার আওয়াজ পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ল। তিশার বাবা মা আর্তনাদ করে উঠলেন। না, এটা হতে পারে না। সে আমার ভুল ঠিকানার বন্ধু, সে আমাকে ছেড়ে যেতে পারে না। আবির পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ল না। তার রাগী স্যারের চেহারায় তখন গভীর শূন্যতা। যেই তিশা তাকে জীবন দিয়েছিল, সেই তিশা আজ তাকে শূন্য করে দিয়ে গেল। তাদের ভালোবাসার জয়গান শেষ হলো এক মর্মান্তিক বিচ্ছেদে। বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগে নিয়তি ছিনিয়ে নিল তাদের সব স্বপ্ন। ভুল ঠিকানার প্রেম শেষ পর্যন্ত খুঁজে পেল এক অনন্ত ঠিকানা।
তিশার স্মৃতি নিয়ে আবির কি বাকি জীবন কাটাতে পারবেন? হাসপাতালের করিডোর তখন এক বিষণ্ণতার প্রতিচ্ছবি। তিশার মৃত্যুর খবর শুনে তার বাবা মা যেন পাথর হয়ে গেলেন। যে ঘরে বিয়ের বাজনা বাজার কথা ছিল সেখানে এখন শুধুই শোকের মাতম। আবির তখনও নির্বাক, কিন্তু তিশার বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ যেন আবিরের নীরব কষ্টকে আরও বাড়িয়ে তুলেছিল। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। মারে আমার, তুই কেন এমন করলি? কার জন্য এত সুন্দর করে সেজেছিলি? কাল তোর বিয়ে ছিল না রে মা, আমার সব স্বপ্ন ভেঙে গেল। তিশার বাবা তিনি সবসময় কঠোর ছিলেন। তিনিও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আবিরের দিকে তাকিয়ে এক করুণ দৃষ্টিতে তাকালেন। আবির, তুমি ওকে কেন নিয়ে গেলে? কেন নিয়ে গেলে আমার যেদিন মেয়েটাকে? আমার সব আলো নিভিয়ে দিলি। তিশার বাবা মায়ের এই অসহায় কান্না আবিরের বুকের ভেতরে তীব্র আঘাত হানছিল। তিনি নিজেকে দায়ী করছিলেন এই দুর্ঘটনার জন্য। এই শোকের মাঝে কোনো সান্ত্বনা ছিল না। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা, তিশার 3 বান্ধবী তখন একে অপরের হাত ধরে অঝরে কাঁদছিল। তাদের প্রাণচঞ্চল বন্ধুটি এভাবে চলে যাবে, তারা কেউ কল্পনাও করেনি। তাদের খুনসুটি আর আনন্দের আড্ডা আজ পরিণত হলো এক ভয়াবহ নীরবতায়। না রে তৃষা, তুই এভাবে যেতে পারিস না। তোর বিয়ে ছিল, আমরা তোকে দেখতে এসেছিলাম। তুই বলবি তোর অহংকারী স্যারকে তুই সারা জীবন ভালোবাসবি? তোর জেদটা কোথায় গেল রে? স্যার, আপনি কিছু করুন, আমি ওকে ফিরিয়ে আনুন। আপনারা দুজন একে অপরকে এত ভালোবাসতেন। তাদের কান্না আর আহাজারিতে হাসপাতালের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। আবির তখনও নিশ্চল। তার মনে তখন শুধু একটি কথা, তাদের ভুল ঠিকানার প্রেম এখন চিরদিনের জন্য ভুল হয়ে গেল। সব শোক আর কান্নার মাঝে আবিরের নীরবতা ছিল সবচেয়ে বেশি কষ্টের। তার চোখে কোনো জল ছিল না, কিন্তু তার মুখের শূন্যতা বলে দিচ্ছিল তার ভেতরের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি তিশার কাছে গিয়ে তার নিথর কপালে হাত রাখলেন। তুমি আমার শ্রেষ্ঠ পুরস্কার ছিলে। আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমার দুষ্টু মিষ্টি অত্যাচার সহ্য করতে। তুমি কেন এমন শাস্তি দিলে আমাকে? কেন এমন বদমেজাজ দেখালে? আবির বুঝতে পারলেন তাদের ভুল ঠিকানার প্রেম আজ এক অনন্ত ঠিকানায় পৌঁছায়। এই বিচ্ছেদ ছিল তার জীবনের সবচেয়ে কঠিন শাস্তি। আবিরের সামনে তখন শুধু তৃষার স্মৃতি, আর বাকি জীবনের জন্য এক অসহ্য নীরবতা। যে ঘরে বিয়ের সানাই বাজার কথা ছিল সেখানে বাজতে লাগলো বিচ্ছেদের করুণ সুর। তৃষার বাবা মা এবং বন্ধুদের এই কান্না আর শোকের মাঝে আবিরের নীরব যন্ত্রণায় হয়তো তাদের গভীর ভালোবাসার শেষ প্রমাণ ছিল। শোকের সেই ভয়াবহতা সামান্য কাটলেই তৃষাকে শেষবারের মতো দেখার প্রস্তুতি শুরু হলো। হাসপাতালে মর্গে আবিরের জীবনে নেমে এলো সবচেয়ে কঠিন মুহূর্ত। যেই হাতে বিয়ের আংটি পরানোর কথা ছিল সেই হাতে আজ শীতলতা। যেই মুখে খুনসুটি আর ভালোবাসার জেদ ছিল সেই মুখ আজ চিরতরে নীরব। আবিরের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। বাবারে, আমার তৃষা তোকে কত ভালোবাসতো। তুই ওকে একবার ডেকে বল না যে তুই ওর বদমেজাজে স্যার নয়, ওর প্রেমিক। আবির কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু তৃষার পাশে গিয়ে বসলেন। তার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ছিল না, কারণ ভেতরে জমে থাকা যন্ত্রণার আগুন হয়তো সব জল শুকিয়ে দিয়েছিল। তৃষার কপালে আলতো করে হাত রেখে ফিসফিস করে, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে তিশা? আমি তো চেয়েছিলাম সারা জীবন তোমার রোমান্টিক অত্যাচার সহ্য করব। তুমি তো হার মানতে জানো না, তবে আজ কেন হার মানলে? তৃষার বাবা মা, অনু, বৃষ্টি, স্নিগ্ধা সবাই তখন দূর থেকে দেখছিল আবিরের এই নীরব যন্ত্রণা। তাদের মনে হচ্ছিল এই বুঝে আবির আবার চিৎকার করে উঠবেন, কিন্তু আবির শুধু তার প্রেমিকার হাত শক্ত করে ধরে রইলেন। তাদের সেই ভুল ঠিকানার প্রেম আজ এক ভুল পরিণতি লাভ করল। পরের দিন যে লগ্নটিতে আবির আর তৃষার 7 পাকে বাধা পড়ার কথা ছিল সেই লগ্নটিতেই তাদের শেষ বিদায়ের ব্যবস্থা হলো। যে বাড়ি হলুদ আর ফুলের সাজে ঝলমল করার কথা ছিল সেই বাড়িতে আজ শুধু সাদা কাপড়ের নীরবতা। তৃষার লাল বেনারসি শাড়িটা পরে রইল ভাঁজ করা। কাঁদতে কাঁদতে আবিরের কাছে এসে, বাবা আবির, আজ ওর বিয়ে ছিল, তুই ওকে একবার এই শাড়িটা ধরিয়ে দে রে বাবা।
আবিরের হৃদয়ে তখন তীব্র রক্তক্ষরণ। তিনি স্থির চোখে সেই লাল বেনারসি শাড়িটা তুলে দিলেন। অনু, বৃষ্টি আর স্নিগ্ধা তখন তিশার কফিনের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। আমি তোমাকে কথা দিয়েছিলাম তিশা, আমাদের ভালোবাসার জয়গান হবে। আবির আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি শাড়িটা তিশার কফিনের ওপর আলতো করে রাখলেন। তারপর নিজের পকেট থেকে সেই ভুল ঠিকানার প্রথম চিঠিটা বের করলেন। এই চিঠিটা আমার জীবন বদলে দিয়েছিল, আর আজ আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঠিকানা হারালাম। যে আঙুলে বিয়ের আংটি পরানোর কথা ছিল, সেই আঙুলে আবির শুধু আলতো করে স্পর্শ করেন। এই দৃশ্য দেখে উপস্থিত সকলের হৃদয় ভেঙে গেল। তাদের মনে হচ্ছিল এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। ভালোবাসার এমন মর্মান্তিক পরিণতি কেউ কখনো কল্পনা করেনি। তিশার বাবা মা এবং বন্ধুদের শোকের মাঝে আবিরের সেই রাগী ছেলের নিঃশব্দ কান্না তাদের গভীর ভালোবাসার শেষ এবং সবচেয়ে করুণ সাক্ষ্য হয়ে রইল। তিশার শেষ বিদায়ের পর আবিরের জীবনে নেমে এলো এক ভয়াবহ শূন্যতা। তার সেই বদমেজাজি স্যারের গাম্ভীর্য এখন পরিণত হয়েছে এক অসহ্য নীরবতায়। আবির আর বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন না। শিক্ষকতার পর তিনি আগেই ছেড়েছিলেন, আর এখন তার জীবন থেকে চলে গেল জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঠিকানা। আবির ফিরে এলেন সেই পুরনো নির্জন কোয়ার্টারটিতে, যেখানে তিশা তাকে ধরেছিল, যেখানে তাদের ভুল ঠিকানার প্রেম সত্যি হয়েছিল। সেই ঘরটিতেই আবির তার একাকিত্ব নিয়ে বাস করতে লাগলেন। এই ঘরটাতে তুমি আমাকে বলেছিলে আমি তোমার অচেনা বন্ধু। ঘরে তখন শুধু তিশার স্মৃতি, টেবিলের ওপর সেই ফাঁকা খাম, আর তার পাশে স্তূপ করা তিশার লেখা সব চিঠি। আবিরের দিন কাটত চিঠিগুলো পড়ে। প্রতিটি শব্দ, প্রতিটি খুনসুটিপূর্ণ আবদার যেন তার বুকে ছুরি চালাতো। আবির আর কারোর সাথে কথা বলতেন না। তিশার বাবা মা, অনু, বৃষ্টি বা স্নিগ্ধা কেউ এলে তিনি নীরব থাকতেন। তার চোখে জল আসতো না, কিন্তু তার মুখের শূন্যতা বলে দিত ভেতরে তীব্র যন্ত্রণা। তিনি ভুলে যেতেন খাওয়া, ঘুম। এক সন্ধ্যায় আবির পুরনো একটি টিফিন বক্স খুঁজে পেলেন। সেটা ছিল তিশার পাঠানো সেই প্রথম উপহার। টিফিন বক্সটা হাতে নিয়ে, তুমি কেন আমাকে এই উপহারটা পাঠিয়েছিলে তিশা? তুমি তো জানতেই না আমি তোমার অহংকারী স্যার। আবির অনুভব করলেন তার জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে তিশা জড়িয়েছিল। তিশার মিষ্টি হাসি, সবকিছুই এখন শুধু স্মৃতি। তার জীবনের সেই রাগী স্যারের রোমান্টিক অত্যাচার এখন কেবলই অনুশোচনা। রাত গভীর হতো। আবির জানলার ধারে বসে থাকতেন। তার হাতে থাকতো তিশার দেওয়া শেষ চিঠিটা। তিনি মনে করতেন হয়তো তিশা আবার কোনো নতুন ভুল ঠিকানায় চিঠি পাঠিয়েছে। আমি এখন কোথায় চিঠি পাঠাবো তিশা? আমার তো আর কোনো অচেনা বন্ধু নেই। একসময় আবির আবার তার সেই পুরনো অভ্যাস ফিরে পেলেন। তিনি চিঠি লিখতে শুরু করলেন, তবে এবার সেই চিঠিগুলো ছিল তিশাকে উদ্দেশ্য করে লেখা, যা কোনো লেটার বক্সে ফেলা হতো না। প্রিয় তিশা, আজও কুয়াশা পড়েছে, আমি একা একা কফি খাচ্ছি। আজ ক্লাসে তোমার জেদি মনোভাব নেই। আমার কাছে এখন আর কেউ প্রশ্ন করে না, কেউ আমাকে চ্যালেঞ্জ জানায় না। সবাই আমাকে ঘৃণা করতো, আর তুমি আমাকে ভালোবেসেছিলে। আমি তোমাকে ছাড়া অসহায় তিশা। এই একাকিত্ব আমাকে মেরে ফেলছে। ইতি, তোমার অপেক্ষায় থাকা, আবির। এইভাবেই আবিরের জীবন চলতে থাকলো। তিনি তিশার স্মৃতিতে বাঁচতে লাগলেন। ভালোবাসার জয়গান নয়, বরং বিচ্ছেদের করুণ সুর শুনতে শুনতে। তার জীবনের সব আলো নিভিয়ে দিয়েছিল সেই দুর্ঘটনা। আবির জানতেন এই একাকিত্ব, তার এই নীরব যন্ত্রণা থেকে আবির কি কখনো মুক্তি পাবেন? আবিরের সেই একাকিত্ব আর তিশার জন্য চিঠি লেখার অভ্যাস 5 বছর ধরে চলল। আবিরের জগৎটা সেই কোয়ার্টারের 4 দেওয়াল আর তিশার স্মৃতিতে আটকে ছিল। তিনি আর কারো সঙ্গে মিশতেন না, কারো ডাকে সাড়া দিতেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবির হাসান এখন কেবলই হারিয়ে যাওয়া এক প্রেমিকের প্রতিচ্ছবি। প্রতি সন্ধ্যায় তিনি সেই নীলচে কাগজে তিশাকে চিঠি লিখতেন। সেই চিঠি কখনো পৌঁছতো না। আজ 5 বছর হয়ে গেল তিশা, আমি এখনো তোমার বদমেজাজি স্যার। তুমি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে না? এই একাকিত্ব কি যথেষ্ট শাস্তি নয়? আবির সেই অহংকারী গাম্ভীর্য নিয়ে থাকতেন, তবে তা আর রাগ ছিল না, ছিল কেবলই তীব্র দুঃখ। অনু, বৃষ্টি, স্নিগ্ধা আর তিশার বাবা মা মাঝে মাঝে আবিরকে দেখতে আসতেন, কিন্তু আবিরের নীরবতা দেখে তারাও ফিরে যেতেন।
এমনই এক শীতের সকালে আবির যখন লেটার বক্সের কাছে গেলেন, যেখানে তাদের প্রথম চিঠি আদান প্রদান হয়েছিল, তখন তিনি অবাক হলেন। তিনি তার লেখা চিঠিগুলো লেটার বক্সের ভেতরে ফেলতেন না, কেবল অভ্যাসবশত সেখানে যেতেন। কিন্তু আজ লেটার বক্সের ঠিক নিচে পড়ে থাকা একটি চিঠি তার চোখে পড়ল। চিঠিটা ছিল আবিরের লেখা শেষ চিঠিগুলোর মতোই নীলচে কাগজে মোড়ানো। আবির ইতস্তত করে চিঠিটা তুলে নিলেন। তার বুকের ভেতরও ধুকভুক করে উঠল। এ কি? এই কাগজ তো তিশার খুব প্রিয় ছিল। আবির দ্রুত চিঠিটা খুললেন। ভেতরে হাতের লেখা ছিল পরিচিত, কিন্তু সেটা তিশা নয়। চিঠির ভেতরে লেখাটা ছিল এমন: অচেনা বন্ধু, আমি জানি আপনি প্রতিদিন এখানে আসেন। আমি জানি আপনি এখনো আমার জন্য চিঠি লিখেন। হয়তো আপনি অবাক হচ্ছেন কে লিখছে এই চিঠি। আমার নাম আলো। আমি আপনার সেই বদমেজাজি ছাত্রীর বন্ধু। আমি আপনার সব চিঠি পড়েছি, আর এখন আমি আপনার সেই ভুল ঠিকানার বন্ধুকে খুঁজতে এসেছি। আপনি একা নন। কাল ঠিক এই সময়টায় এইখানে আমার জন্য অপেক্ষা করবেন। ইতি আপনার অচেনা ঠিকানার বন্ধু। আবিরের হাত কাঁপতে শুরু করলো। আলো, এই নামটা কেন যেন তার খুব চেনা লাগছিল। আর সেই সাহস, যা সরাসরি তাকে বদমেজাজি স্যার বলে সম্বোধন করেছে। আবির অনুভব করলেন এই চিঠিটা তিশার জেদের মতোই স্পষ্টবাদী। তার একাকিত্বের 5 বছরের নীরবতা ভেঙে দিয়ে এই চিঠিটা এক নতুন আশার আলো দেখালো। এ কি হচ্ছে? আলো, এ কি তবে তিশার কোনো বন্ধু? কিন্তু তিশার সেই বন্ধুরাই তো আমার কাছে আসা ছেড়ে দিয়েছিল। আবিরের মনে তখন এক ঝড়। এই নতুন মোড় তার জীবনে কি নিয়ে আসছে? তার একাকিত্বের 5 বছরের পথ চলা কি তবে শেষ হতে চলেছে? আলোর চিঠিটা আবিরের 5 বছরের একাকিত্বকে ভেঙে দিল। সে জানতো না কে এই আলো, কিন্তু তার লেখা এবং কাগজের ধরন আবিরকে এক চরম অস্থিরতার মধ্যে ফেলেছিল। পরদিন সকালে আবির সেই নীল লেটার বক্সের কাছে গেলেন, যেখানে তাদের ভুল ঠিকানা প্রেম শুরু হয়েছিল। আবিরের হৃদস্পন্দন ছিল অস্বাভাবিক দ্রুত। এই কি হচ্ছে? আমার মন বলছে নিশ্চয়ই তিশার কোনো বন্ধু, কিন্তু এমন করে কেন চিঠি লিখবে? আবির অপেক্ষা করতে লাগলেন। ঠিক সেই সময় দূর থেকে একটি মেয়ে হেঁটে এলো। মেয়েটির পরনে ছিল সাদা সালোয়ার কামিজ। কাছে আসতেই আবিরের চোখ কপালে উঠল। তার সারা শরীরে বয়ে গেল এক তীব্র বিদ্যুৎ চোরান। আবিরের সামনে যেই মেয়েটি দাঁড়িয়েছিল, তাকে দেখে আবিরের মনে হলো যেন 5 বছর পেছনে চলে গেছে। মেয়েটি অবিকল তিশার মতো দেখতে, একই জেদি চোখ, ঠোঁটের ডান দিকে সেই মিষ্টি তিল, এমনকি কথা বলা সেই দুষ্টু মিষ্টি ভঙ্গিমা যেন হুবহু তিশার মতো। শুধু চেহারার সামান্য সাবলীলতা, যা তিশার চেয়ে তাকে আরো বেশি কোমল দেখাচ্ছিল। বিস্ময়ে ফিসফিস করে। তিশা? মেয়েটি আবিরের দিকে তাকিয়ে হাসল। তার হাসিটাও ছিল তিশার সেই হাসি, যা আবিরের সব রাগ দূর করে দিত। আমি আলো। আলো, তুমি আমার তিশার মতো দেখতে কেন? তুমি কি বেঁচে আছো? আমি এখনো আপনাকে বদমেজাজি স্যার বলে ডাকতে পারি, কিন্তু আমি তিশা নই। আমি তার ছোট বোন। আলোর কথা শুনে আবিরের পৃথিবী যেন থেমে গেল। বোন? বোন? কিন্তু তুমি তো... আলো শান্তভাবে আবিরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক গভীর বিষাদ, যা তিশার চোখের মতোই পরিচিত। আমার নাম আলো। আপনি যাকে চিঠি লিখতেন, সেই তিশা আমার আপন বড় বোন। ও খোদা, তুমি তিশার? আলো ধীরে ধীরে বলতে শুরু করলো 5 বছরের সেই গোপন কথা। তিশার পরিবার আর বন্ধুরা, অনু, বৃষ্টি, স্নিগ্ধা, সবাই মিলে এই সত্যটা আবিরের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। মা বাবার মনে হয়েছিল আপনার জীবনের কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল না। মা বাবা চেয়েছিলেন আপনি যেন নতুন করে বাঁচতে শেখেন, তাই 5 বছর ধরে তারা আমাকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু আমি বড় হয়েছি, আর আমি আপনার লেখা সব চিঠি পড়েছি। আলো তার ব্যাগ থেকে এক গোছা চিঠি বের করে আবিরের দিকে এগিয়ে দিল। আমি জানি আপনি আমার বোনকে কত ভালোবাসতেন, আর আমার বোনও আপনাকে ছাড়া বাঁচতে পারেনি। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কথাই বলেছিলেন। আমি আপনার ভুল ঠিকানার বন্ধুকে খুঁজতে এসেছি, যাতে আপনি আর একা না থাকেন। আবিরের চোখ থেকে তখন অবিরত জল ঝরছে। 5 বছরের একাকিত্ব আর নীরবতা ভেঙে গেল এক নিদারুণ সত্যের সামনে। তার জেদি ছাত্রী আর ভালোবাসার ঠিকানা চলে গেলেও তাদের ভালোবাসার চিহ্নস্বরূপ আলো তার জীবনে ফিরে এসেছে। আবির কি এই চরম সত্য মেনে নিয়ে আলোকে গ্রহণ করবেন? এই নতুন সম্পর্কের মোড় কি তার জীবনে আলো ফেরাতে পারবে?
আলোর আগমন আবিরের জীবনের সব একাকিত্ব আর স্তব্ধতা ভেঙে দিল। তিশার হুবহু প্রতিচ্ছবি, তার ছোট বোন আলো। আবিরের কাছে যেন এক নতুন আশার আলো নিয়ে এলো। 5 বছরের নীরব যন্ত্রণার পর আবির যেন আবার নিঃশ্বাস নিতে শিখলেন। তুমি কেন এতদিন পর এলে আলো? আমি তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম। আমি এসেছি কারণ আমার মনে হয়েছে আপনার সেই রাগী স্যারের একটা যত্ন নেওয়ার মানুষ দরকার। আর আমি জানি আমার আপুও এটাই চাইতেন। আলো ধীরে ধীরে আবিরের সেই নির্জন কোয়ার্টারে আসতে শুরু করলো। সে গুছিয়ে দিল আবিরের অগোছালো জীবন, ঠিক যেমনটা তিশা করতে চেয়েছিল। আবির দেখলেন আলো শুধু দেখতেই তিশার মতো নয়, তার মধ্যেও রয়েছে তিশার সেই জেদি মনোভাব, পরিষ্কার কথা বলার ভঙ্গি এবং মানুষকে ভালোবাসার ক্ষমতা। আবির আর আলো এখন প্রায়ই সেই লেটার বক্সের কাছে যেতেন। আবির এখন চিঠি লেখেন না, তবে তারা দুজন মিলে কথা বলেন তিশাকে নিয়ে। আবির শোনান তাদের ভুল ঠিকানার প্রেমের গল্প, আর আলো শোনায় তিশা সেই খুনসুটি আর পাগলামির গল্প। জানো তিশা আমাকে সবসময় বদমেজাজি স্যার বলে ডাকতো, কিন্তু তোমার কথা বলার ভঙ্গিটা ঠিক ওর মতো। কারণ আমি আপুর মতো করে আপনাকে ভালোবাসি। তবে আমার ভালোবাসা শান্ত, আমি আপনাকে কষ্ট দেব না। আবির হৃদয়ের ভুল ঠিকানার প্রেম আজ এক অদ্ভুত সঠিক টানে রূপ দিল। তিনি বুঝতে পারলেন তিনি আলোকে তিশার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন না। আলোর মধ্যে তার নিজস্বতা আছে যা আবিরকে মুগ্ধ করছে। আলো আবিরকে আবার হাসতে শিখিয়েছে, আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। আলোর যত্ন আর আন্তরিকতা আবিরের জীবনে এক নতুন রোমান্টিক পর্ব নিয়ে এলো। একদিন সকালে আবির দেখলেন তার টেবিলে একটি ছোট নোট রাখা। নোটটিতে লেখা, আপনার অহংকারী গাম্ভীর্য আমার পছন্দ নয়। আজ আপনি আমার সাথে বাইরে যাবেন। যদি না যান তাহলে আপনার সেই পুরনো চিঠিগুলো আমি টিফিন বক্সে ভরে লেটার বক্সে ফেলে দিব। ইতি, আপনার আলো। আবির হেসে ফেলেন। এই দুষ্টু মিষ্টি আবদার তিশার খুনসুটির কথা মনে করিয়ে দিল, কিন্তু এর মধ্যে ছিল আলোর নিজস্ব অধিকার বোধ। আবির সেই দিন আলোর সাথে সারাদিন কাটালেন। তারা সমুদ্রের ধারে গেল, যেখানে আবির আর তিশা বিয়ের আগে শেষবার সময় কাটিয়েছিল, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে। এখানে এসে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না। আলো আমার জীবনে তিশা হয়ে ফিরে এসেছে। এইবার আর কোনো দুর্ঘটনা আমাদের ভুল ঠিকানায় নিয়ে যেতে পারবে না। আবির অনুভব করলেন তার হৃদয়ের বন্ধ দরজা আলো আবার খুলে দিয়েছে। তিশার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আবির আলোর প্রতি এক নতুন ভালোবাসার টানে নিজেকে সঁপে দিলেন। আলো কেবল তিশার স্মৃতি নয়, সে এখন আবিরের ভবিষ্যতের ঠিকানা। এই নতুন ভালোবাসার পথকে এবার কোনো বাধা ছাড়াই মসৃণ হবে। আবির আর আলোর সম্পর্ক এখন এক নতুন পথে। আলো জানে আবিরের হৃদয়ে তিশার জায়গা চিরকাল অক্ষত থাকবে, আর এটাই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। আবির আলোকে ভালোবাসতেন তার নিজস্বতার জন্য, কিন্তু আলোর মধ্যে তিশার ছা আবিরের একাকী জীবনকে এক অন্যরকম প্রশান্তি দিত। আলো কখনো সে সত্যিটা অস্বীকার করেনি। একদিন সন্ধ্যায় আবির আর আলো বসেছিল সেই লেটার বক্সের কাছে, যেখানে তাদের ভুল ঠিকানার প্রেম শুরু হয়েছিল। আবির আলোর হাত ধরে ছিলেন। আমি তোমাকে ভালোবাসি আলো, কিন্তু আমি এটাও জানি আমার হৃদয়ের একটা অংশ সবসময় তিশার জন্য থাকবে। আর আমি সেই তিশার জেদি ছোট বোন। আমি তো কখনোই চাইনি যে আপনি তাকে ভুলে যান। আমি চাই আপনি তিশার প্রতি শ্রদ্ধা রেখেই আমাকে ভালোবাসুন। আপুর জায়গাটা সব সময় আপুরই, কিন্তু আপনার পাশে থাকার জায়গাটা আমার। আবির অনুভব করলেন আলো ঠিক তিশার মতোই আত্মবিশ্বাসী এবং আন্তরিক। তার এই স্পষ্টবাদিতা আবিরের মনে নতুন করে সাহস জোগালো। আলো আবিরকে আর কখনো সেই কোয়ার্টারে একা থাকতে দেননি। সে আবিরের জীবনে নিয়ে এলো এক নতুন শৃঙ্খলা। তাদের বাড়িতে তিশার সব ছবি ছিল। আবির আর আলো দুজন মিলেই প্রতিদিন তিশার স্মৃতিচারণ করতেন। তিশার একটি ছবির দিকে তাকিয়ে, তোমার আপু আমাকে বকতো আমি নাকি খুব বদমেজাজি স্যার। আর আমার মনে হয় সেই বদমেজাজি একমাত্র আপুই সামলাতে পারত। আমি বরং আপনার শান্ত দিকটা দেখতে ভালোবাসি। আবিরের এই নতুন সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি ছিল না। তাদের এই ভালোবাসা ছিল তৃষার প্রতি শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। আলো জানত সে আবিরের জীবনের দ্বিতীয় হলেও তার ভালোবাসা খাঁটি। আবিরও বুঝতেন তৃষার স্থান কখনো পূর্ণ হবে না, কিন্তু আলো তার ভবিষ্যতের ঠিকানা। তৃষার বাবা মা এবং বন্ধুরা অনু, বৃষ্টি, স্নিগ্ধা সবাই আবির আর আলোর এই সম্পর্ককে স্বাগত জানালো। তারা জানত
আলোই একমাত্র পারে আবিরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এক শুভ দিনে আবির আর আলো সিদ্ধান্ত নিলেন তারা বিয়ে করবেন। বিয়ের দিন আবির তার পুরনো সেই নীলচে কাগজের চিঠিগুলো হাতে নিলেন। আলোর হাতে সেই চিঠিগুলো দিয়ে, এই চিঠিগুলো ছিল আমাদের ভুল ঠিকানার প্রেম, কিন্তু আজ থেকে আমাদের জীবন হবে এক নতুন ঠিকানা। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনে আর কোনো একাকিত্ব আসবে না। আমি আপনাকে সব সময় নতুন আলোর পথে নিয়ে যাব। আবির আর আলোর বিয়ে হলো সাদামাটাভাবে, কিন্তু ভালোবাসা ছিল গভীর। তিশার স্মৃতির প্রতি সম্মান রেখে তারা জীবন শুরু করলেন। তাদের এই সম্পর্ক প্রমাণ করলো যে ভালোবাসার স্থান হৃদয়ে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একটি সম্পর্কের ভিত্তি হলো শ্রদ্ধা এবং আন্তরিকতা। তিশার স্মৃতি সবসময় থাকবে, কিন্তু আলো হলো আবিরের জীবনে নতুন জয়গান। ভালোবাসা হয়তো এমনি চিরন্তন।